স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আমি যেমনটা বলছিলাম যে এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা শীতকালের ছুটি মানে উইন্টার ভ্যাকেশন, আমাদের বাচ্চা কাচ্চার স্কুলগুলো সেগুলো বন্ধ হয়, আমরা বিভিন্ন জায়গায় পাহাড়ে ঘুরতে যাই। দার্জিলিংয়ে ব্যাপক এই সময় ভিড় থাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একটা পরিস্থিতি করেছেন, নিউ টাউনকেই তো এখন প্রায় মিনি বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে। আমি তো বলবো নিউ টাউনের সেই সমস্ত ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের যারা ভাবেন যে আপনি স্মার্ট সিটি, হাইপার সিটি, অমুক সিটি, তমুক সিটি বলে বিভিন্ন উৎকর্ষ শহরতলিতে থাকছেন, অবশ্যই থাকতে পারেন, কিন্তু তার পাশাপাশি আপনার চারপাশে হয়তো রোহিঙ্গা থাকছে, আপনার চারপাশে হয়তো বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকছে, যারা খুলনা থেকে নিউ টাউন কোনো কাগজপত্র ছাড়া কি সহজে ঢুকে পড়তে পারে। মানে এটাই উল্টোটা আপনি কিন্তু পারবেন না। ধরুন আপনার খুলনা যেতে ইচ্ছা করলো, আপনার যশোর যেতে ইচ্ছা করলো, সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনার একটু রিল্যাক্স করতে ইচ্ছা করলো, আপনি পারবেন না যদি আপনার কাছে ভিসা না থাকে, পাসপোর্ট না থাকে। যে কোনো সভ্যভদ্র দেশে, যে কোনো সভ্যভদ্র মাইগ্রেশনে যে জিনিসগুলো দরকার হয় সেই সমস্ত জিনিস ছাড়াই কিভাবে আপনার চারপাশে কিলবিল কিলবিল করছে অনুপ্রবেশকারীরা, কিলবিল কিলবিল করছে বাংলাদেশিরা, ঠিক ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কিছু বলার নেই। এই রিপোর্ট দেখানোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের টনক নড়বে না। এটাই তো পরিষ্কার করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চানটা কি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদের প্রোটেক্ট করতে চাইছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রোটেকশনের যে তালিকা, এটা যদি সত্যি 1.5 কোটি 2 কোটি হয়, যদি এসআইআর ফেল করে তাহলে 1.5 কোটি 2 কোটি অনুপ্রবেশকারী থেকে যাবে। এরকম একটা নিউ টাউনের একটা এলাকা, এইটুকু এলাকা, তাতেই মোটামুটি যা হিসেব পাওয়া যাচ্ছে 2000 থেকে 2500 অনুপ্রবেশকারী রয়েছে, যারা বিভিন্ন সময় এসেছে বা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এবার নিউ টাউনের পাশাপাশি রাজারহাট ভাবুন, রাজারহাটের পাশাপাশি চিনার পার্ক ভাবুন, চিনার পার্কের পাশাপাশি মহিষবাথান ভাবুন, মহিষবাথানের পাশাপাশি সেক্টর 11, 12, 13, 14 এরমভাবে যতগুলো সেক্টর আছে এই সল্টলেক নিউ টাউনে সেটা ভাবুন। বা ট্যাঙ্ক নম্বর ধরে ধরে, বিভিন্ন ট্যাঙ্ক নম্বর ধরে ধরে, এই সিকে ব্লক, বিসি ব্লক, এফডি ব্লক, এই বিভিন্ন ব্লক ধরে ধরে আপনি ভাবুন যে যতগুলো জায়গা একেবারে এনক্রোচ হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় কত রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী থাকতে পারে একটা আন্দাজ করুন। রিপাবলিক বাংলার যে সুপার এক্সক্লুসিভ রিপোর্ট সারাদিন ধরে দেখিয়েছি, কিন্তু সন্ধ্যে 6টায় আবার সেই প্রতিবেদন তুলে ধরতে হবে। এটা তুলে ধরতে হবে, এই নিয়ে কথা বলতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাদের প্রোটেকশন দিতে চায় সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। তবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা? আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এবং প্রতিনিধি শেখর দুবে, তারা সকাল থেকে যে যে জায়গায় গেছে, এবং পিঙ্কি বিশেষ করে যে জায়গায়, যে মাসুদ বস্তি বলে যে জায়গাটাকে বলা হয়, সে মাসুদ বস্তিতে গিয়ে যেভাবে রিপোর্টটা করে এনেছে, এটা গোটা দেশের দেখা উচিত। আজকে কিশলয়ের অগ্নিবাণের যে প্রতিবেদন, সেটা গোটা দেশের সবচেয়ে ট্রেন্ডিং টপিক হওয়া উচিত সন্ধে 6টায়। দেখুন। 2 বছর হয়েছে। হ্যাঁ, 2 বছর আসছে। 2 বছর? কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশে? পায়রা জেলা। চলে এলেন কেন ভারতে হঠাৎ করে? আমাদের ঘর বাড়ি কিছু নেই, ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে, নদীতে চলে গেছে, গিয়ে আবদার করে 2 বছর কাটাইছি। কাটাইয়ে তাই ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, মোটে বসার জায়গা নেই, তাই চলে আসছি। কে কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি। কে কে? আর ছেলে আর মেয়ে আর আমি। ছেলে মেয়ে আপনি? কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ, একটু রাস্তাটা বলুন কিভাবে এলেন। ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষ, তাই এলো। কার মাধ্যমে খাল পার হলো? ও আমি জানি না।
বিএসএফ ধরেনি? বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের? দেখতে পাইনি। আরও অনেকে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। এখানে কতজন থাকেন? এখানে এই জায়গায়, এই বস্তিতে কতদিন থাকেন? তা আমি জানি না। আপনাদের এখানে কি সবাই বাংলাদেশ থেকে? এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন? এখন কি ভাবছেন? আমি অত কিছু জানি না। এখানে না থাকতে দিলে আমরা চলে যাব। আমাদের বলে দেবে যে তোমরা চলে যাও, এদেশের মানুষ রাখবো না, আমরা চলে যাব। আর যদি বলে যে থাকো, কিছু করবো না, তাহলে আমরা থেকে আমরা ছেলে মেয়ে মানুষ করবো, থাকতে পারবো। এই যে 2 বছর আগে এলেন, আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন? তো মানুষ আসে জানে যে আমরা কারোর কাছে ধরা করে আসি না, আমরা নিজেরাই চলে আসি। যে থাকার জায়গা নেই, কিন্তু আমরা নিজেরাই চলে এসেছিলাম। বেশ। আপনারা সারাদিন ধরে দেখেছেন আমাদের প্রতিবেদনগুলো। আমি আবারও বলছি, এটা এইটুকু জায়গা, আমি নাম করছি না, সেই শপিং মলে, যে শপিং মলে বসে অনেকে একটা কফি নিয়ে, একটা ক্যাপুচিনো নিয়ে অনেক বড় বড় বিপ্লবের কথা বলে। আমি নাম করছি না, সেই অত্যাধুনিক হোটেলটি, যে হোটেলটির কোনো একটি ঠান্ডা রুমে বসে বা হলে বসে অনেক বড় বড় লোকেরা অনেক কথাবার্তা বলেন। আমি শুধু তাদেরকে প্রশ্ন করছি, আপনারা দেখছেন তো এই প্রতিবেদন? পরের বার বিদেশ থেকে কোনো অসম্ভব পপুলার সিঙ্গার যখন আপনার হোটেলে ঢুকবে, পরের বার যখন আপনি কোনো অসম্ভব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ফুচকা খাওয়াতে এই শপিং মলে নিয়ে আসবেন, তখন এটাও বলবেন তো যে তার জাস্ট অপোজিট সাইডের গলি দিয়ে একটুখানি এগোলেই একটা বিশাল বড় আবাসনের পাশে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা ওই চুটকি মেয়ে খুলনা থেকে, ফরিদপুর থেকে, পায়রা থেকে, আমি তো ভাবিও নি পায়রা থেকেও লোকে বিনা কাগজপত্রে কলকাতায় এত সুন্দরভাবে বসে আছে। আর কলকাতা মানে একেবারে নিউ টাউন স্মার্ট সিটিতে। এবং এটা নিয়ে এখন অবধি আমরা কোনো খবর পাইনি যে এদেরকে বুলডোজার চালিয়ে এই বসতিটি গুড়িয়ে দেওয়া হয়েছে বা এদেরকে ডিটেন করা হয়েছে, ডিপোর্ট করা হয়েছে, এদের কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। আমি এখনও কোনো খবর পাইনি। যদি আমরা মিস করি, আমি অনুগ্রহ করে আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি, যারা সাটাসাট ফাটাফাট সরকারি প্রেমপত্র পাঠান বিরোধীদেরকে, সরকারি প্রেমপত্র পাঠান সংবাদ মাধ্যমকে, অবশ্যই আপনারা প্রেস বিবৃতি দিয়ে জানান যে এটা হচ্ছে কি, হচ্ছে এখানে, হচ্ছেটা কি এখানে। এটা নিয়ে খবর করতে এলে হঠাৎ করে কিছু লোক প্রোঅ্যাক্টিভ হয়ে ক্যামেরা বন্ধ করতে বলছে কেন? আমাদের প্রতিনিধিরা যখন গোটা দেশকে জানিয়ে ফেলেছে, তখন নিশ্চয়ই নিউ টাউনের কিছু মাতব্বর, কিছু পার্টি অফিসের লোকও সেটা জেনেছে। নিশ্চয়ই থানায়, টিভিতে, রিপাবলিক বাংলাতে খবরটা চলেছে, ফোন গেছে নিশ্চয়ই, এই এটা কি হলো কেসটা, এখানে তো টাকার বখরা নিয়ে কোনো ঝামেলা ছিল না, তাহলে এই খবরটা এইভাবে যে হলো তোমরা আটকালে না কেন ওখানে সংবাদ মাধ্যমকে? দেখুন আমাদের প্রতিনিধিকে কিরমভাবে হলুদ গেঞ্জি টেঞ্জি পরে একজন বললো ক্যামেরা নামা। কেন ভাই, জমিটা হিট কর, রাস্তায় দাঁড়িয়ে। আজকে যদি এখানে বসতিটা না হতো, সেখানে হয়তো কোনো রাস্তা হতো, সেখানে হয়তো কোনো ডেটা সেন্টার তৈরি হতো, কেন ক্যামেরা নামাবো ভাই? দেখুন আরও কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন বলুন। লাইভে আছি বলুন। লাইভে আছি বলুন। আসলে আমরা এখানে এসেছিলাম কথা বলতে, যে বহু মানুষজন এখানে থাকছেন, একটু কথা বলতাম। দেখো, একদম সুচিতা, তুমি একদম লাইভে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা না? আমি জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে এসেছিলাম যে না আপনি কথা বলতে পারেন। দেখো, আমরা শুধুমাত্র কথা বলতে এসেছিলাম যে এখানে যারা রয়েছেন, এখানে যারা থাকছেন, কোথা থেকে তারা আসছেন, কোথা থেকে এলেন, কিভাবে বর্ডার ক্রস করলেন, সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে জানার জন্য এসেছিলাম। দাদা কোত্থেকে এসেছেন? আমার বাড়ি মুর্শিদাবাদ। কি শাল বিক্রি করতে আসেন? আমি বিজনেসের মধ্যে আছি, এখানে অনেকদিন থেকে 4-5 থেকে আছি। আচ্ছা,
মানে কতদিন, বহুদিন ধরে আসেন? কিন্তু আমি এখানে বহুদিন নয়, কিছুদিন থেকে আসি। শাল টাল নিয়ে, হ্যাঁ এইসব মেয়েদের কাপড় টাপড় এসব কাপড় জামা নিয়ে একদম। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এক ব্যক্তি আসেন এবং কার্যত থ্রেট করতে শুরু করেন ক্যামেরা নামা বলে, এবং অদ্ভুতভাবে তারপর যখন আমরা তাকে বললাম যে আমরা লাইভে আছি, এবং সঙ্গে সঙ্গে তিনি সরে গেলেন। কিসের ভয়? এই যে বস্তি যেগুলো এতদিন পর্যন্ত হিডেন অবস্থায় ছিল, কার্যত যে বস্তি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই পুরো যে জায়গা অ্যাসবেস্টারের শেড দেওয়া, এই বস্তিগুলো যেখানটা রয়েছে সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে কিভাবে বর্ডার ক্রস করছেন কিছু মানুষ। বর্ডার ক্রস করার পর এই রকম বস্তি তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি, এবং সেই বস্তি তৈরি হওয়ার পর সেই বস্তিতে মানুষজন থাকা শুরু করছেন, আসছেন, জীবিকা নির্বাহ করছেন, এবং কার্যত এখানে পাত্তারি নিয়ে বসে আছেন, এখানে বসে থাকছেন। এবং কিছু মানুষ যারা আমাদেরকে কিছুক্ষণ আগে থ্রেট করছিলেন ক্যামেরা নামা বলে, তারাই কিন্তু পিছন থেকে আসলে কি তাদের সমস্ত আশ্রয় দিচ্ছে, এই প্রশ্ন এই মুহূর্তে রিপাবলিক বাংলা করছে। আরও এমন বহু বস্তির খোঁজ আমি আপনাদের দেব। ক্যামেরার সঞ্জয়ের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। প্রবলেমটা হয়ে যাচ্ছে যে যারা মুর্শিদাবাদ মালদা থেকে এখানে আসছেন ব্যবসা করতে, সত্যিই তো তারা কালকে প্রশ্নের মুখে হয়তো পড়বেন। তার কারণ তারা অন্যায়টা দেখেও প্রতিবাদ করছেন না, হয়তো কোনো চাপ থেকে। পুলিশ এখন অবধি 6:10 বাজে প্রায়, এখন অবধি কি স্টেপ নিয়েছে আমরা জানি না, কিন্তু এটা বোধহয় চলতে পারে না। আমরা আজকে গুলশান কলোনিতে গেছিলাম। গুলশান কলোনিতে উৎসবের মেজাজে SIR হচ্ছে। ভারতীয় মুসলমান, ভারতীয় সংখ্যালঘুরা, পাক সার্কাস হোক বা দিনাজপুরে, তারা উৎসবের মেজাজে বলছেন যে আমাদের তো সব কাগজপত্র আছে, 7 পুরুষের জমির দলিল আছে, আমরা ভয় পাবো কেন? যারা ভয় দেখাতে চেষ্টা করছে ওসব রাজনীতির কথা আমরা বলবো না, একদম ফ্যাক্ট বলেছেন ওনারা। কিন্তু যে পায়রা থেকে এসছে, খুলনা থেকে এসছে, যে বলছে যে SIRটা হলে আমরা অন্য কোথাও চলে যাব, আবার যখন একটু পরিস্থিতি ঠান্ডা হবে ফিরে আসবো, এই ব্যবস্থাটা কে করবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্যই কি SIRটা বন্ধ করছেন? অগ্নিমান 1 নিয়ে আমি এই বিতর্কে যাব। একদম শুরুতে অগ্নিমান 1, বিশালয়ের অগ্নিমানের প্রথম অগ্নিমান, ভাতের পাতে ভাগিদার, মদত দিচ্ছে রাজ্যর পাহারাদার। ভাতের পাতে ভাগিদার, মদত দিচ্ছে রাজ্যের পাহারাদার। যার পাহারা দেওয়ার কথা, যার আগলে রাখার কথা, আইন শৃঙ্খলা যার হাতে, সেই এই জিনিসগুলোকে এনকারেজ করছে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের কাছে যাব। দীপ্তাশ্ব যশ বিজেপি মুখপাত্র রয়েছেন, সুদীপ্ত সরকার আইনজীবী রয়েছেন, নজরুল ইসলাম সাহেব রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, শিল্পা মণ্ডল ছাত্রী রয়েছেন, এবং দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের কাছে যাব। আমি শুরুতে দেবাশিস ঘোষকে আমি ব্যক্তিগতভাবে কিছুটা চিনি বলে এটা আমি দর্শকদেরও বলছি। দেবাশিস দা নিজেও দীর্ঘদিন ধরে বিধাননগর, নিউ টাউন, রাজারহাট, সল্টলেক এই এলাকাটা চেনে, কর্মসূত্রে বা পারিবারিক সূত্রে হোক। এবং দেবাশিস দা এবং আমি দুজনেই বোধহয় একজনকে আজকে মিস করব, যার নাম গৌতম দেব। গৌতম দেব এই মুহূর্তে টেলিভিশনে বলার মতন অবস্থায় নেই, হাতের তালুর মতন এই জায়গাটা গৌতম দেব চেনেন। আমার ধারণা গৌতম দেব আজকে এই খবরটা দেখেওছেন, আমি এটা কনফার্ম করছি। কিন্তু গৌতম দেব এখন টিভি দেখছেন কিনা আমি জানি না, বলার মতন অবস্থায় তিনি আছেন কিনা। কিন্তু দেবাশিস দা আপনি জানেন, এখানকার জনবিন্যাস আপনি দীর্ঘদিন ধরে জানেন, আপনি পলিটিক্সটাকে সাইডে রেখে এটা বলুন যে আমি যে অঞ্চলের কথা বলছি, অত্যন্ত মানে দ্বিতীয় এডিশন একটি শপিং মলের, যে শপিং মলটা সল্টলেকে, প্রথম এডিশনের যে শপিং মলটা সল্টলেকে খোলা হয়েছিল, সেটা দ্বিতীয় এডিশন, সেটা এই যে বসতি, এই মাসুদ কলোনি এর ঠিক পাশে, তার ঠিক পাশে একটা খুব বড় 5 স্টার হোটেল আছে, খুব বড় একটি বিল্ডার কোম্পানি, তারা নিজেদের বিভিন্ন প্রজেক্টস ওখানে করছেন। মানে 5-7 মিনিটের রাস্তা, সেখানে এরকমভাবে মানে খুলনা, যশোর এই সমস্ত এলাকার মানুষজন থাকতে পারেন তাহলে? হ্যাঁ, এটা তো খুব মানে চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয়। আমরা যারা সল্টলেকে থাকি বা নিউ টাউনে থাকি তাদের জন্য। সল্টলেকে নয়, কিন্তু আমি বলছি নিউ টাউনের কথাই বলছি। আমি বলছি সল্টলেক তো নিউ টাউন লাগোয়া, মানে যারা নিউ টাউনে থাকে, সল্টলেক থেকে প্রচুর মানুষ গেছেন। এবং তুমি যদি একটু মনে করো তাহলে দেখবে তুমি নিউ টাউনের বিভিন্ন ফ্ল্যাটে মানে কিছুদিন আগেও প্রচুর দুষ্কৃতী বা আততায়ী এদেরকে খুঁজে পাওয়া গেছে, তাদেরকে পুলিশ মানে পরবর্তীকালে ধরেছে, এবং বিভিন্ন রকমের কাজকর্ম এখানে গড়ে উঠছে। মানে আমি বলতে চাইছি ময়ূক, এই ঘটনাগুলো তখনই ঘটে যখন এখানে
শাসক দলের একটা মদত থাকে, শাসক দলের মদত ছাড়া কেউ কোনো বস্তি বানাতে পারবে না বা কেউ এসে এভাবে থাকতে পারবে না। এবং এই পুরো জিনিসটা যে দাঁড়িয়ে আছে, পুরো জিনিসটার মধ্যে কিন্তু সেই আমাকে বলতেই হবে যে ভোট রাজনীতি রয়েছে। ভোট রাজনীতির দুটো অঙ্গ আছে। একটা অঙ্গ হচ্ছে যে তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, একটা হচ্ছে ভোটাধিকার, মানে ভোটের সংখ্যা বাড়া। আরেকটা যেটা হচ্ছে যে এই ধরনের যে মানুষগুলো, আমি কারো প্রতি অসম্মান না জানিয়ে বলছি, এদেরকে অনেক ক্ষেত্রে ইউজ করা হয় যে এই ভোট বিভিন্ন বুথ ম্যানেজ করার জন্য। কারণ এটা তৃণমূলের একটা আমি মানে নামটা বলতে বাধ্য হলাম, তৃণমূলের একটা অদ্ভুত কায়দা। মানে তুমি যদি খেয়াল করে দেখো যে বিভিন্ন যে দুষ্কর্মগুলো ঘটেছে, যেমন ধরো চাকরি চুরি যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু কারা খারাপ কাজগুলো করেছে, মানে করতে বাধ্য করা হয়েছে, তারা হচ্ছে যারা হচ্ছে অস্থায়ী কর্মচারী, মানে তাদের কোনো অ্যাকচুয়ালি তুমি তাদের ট্রেস করতে পারবে না, তাদের উপর প্রেশার দিয়ে রাতের পর রাত তাদেরকে কাজ করিয়ে তাদেরকে দিয়েই কিন্তু এই অন্যায় কাজগুলোকে করা হয়েছে। ঠিক কিন্তু আমাকে আপনি তো এত বছর ধরে, আপনি মোটামুটি 20 বছর ধরে নিউ টাউন রাজারহাট দেখছেন, আমি শেষ করিনি একবার, যে এই যে এদেরকে যে এইভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা এদেরকে যে এইভাবে ঢোকানো হয়েছে বলে আমি বলছি তোমাদের তথ্য অনুযায়ী, বা এটা যদি সত্যি হয় সেই তথ্য অনুযায়ী, তাহলে এদেরকে আসলে ইউজ করা হবে অন্য জায়গায় যেখান থেকে এনাদের ভোট জিততে সুবিধা হবে। আমার না এরা ময়লা পরিষ্কারের কাজ করে বলছে, মানে ইংরেজিতে আমি কোনো পেশাকে অসম্মান করতে জানি, র্যাক পিকার্স যাদের বলা হয়, মানে স্যানিটেশন ওয়ার্কার হিসাবে যেখানে যেখানে ময়লা থাকে তুলে নিয়ে যাওয়া, কাগজ কুড়িয়ে আনা, বোতল কুড়িয়ে আনা, এই কাজ করে। এবং যে জায়গাটা আমি ছবিটাও দেখাচ্ছি, যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু নির্দিষ্টভাবে তৈরি হয়েছে, ওটা হিটকোর জমি ছিল। হিটকোর জমিতে এটা হলো কি করে? এটাই তো ইটসেলফ একটা স্টোরি। আপনি ভুলে যান যে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি কি স্টোরি করেছে। হিটকোর জমি বিভিন্ন জায়গায় দখল হচ্ছে কি করে? হ্যাঁ, তুমি গৌতমদার কথা বললে, তুমি শুরুর আগে সত্যিই তো এটা তো করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে বা যে জিনিসগুলোকে মাথায় রেখে, সেগুলো তো সব জল ঢালে দেওয়া হয়েছে, দিয়ে এই রকম জিনিস হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি বামেরা এটার প্রতিবাদ করছে না। বামেরা হিটকোর জমিতে রোহিঙ্গা বসবে, এটা কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য বা গৌতম দেবের স্বপ্ন ছিল না। তুমি বলছো যে ময়লা পরিষ্কার করবে, ময়লা পরিষ্কার করার জন্য আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন যাদের এই কাজটা পাওয়া উচিত, সেই কাজের অধিকার তো চলে যাচ্ছে তাহলে অন্য জায়গায়। মানে তুমি যে প্রথম পয়েন্টটা দিয়ে অগ্নিবাণ শুরু করেছিলে, মানে আমাদের যে ভাতের ভাগিদার, আমরা অযথা এটা একজন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমাদের ভাতকে আমরা ভাগ করব কেন, এই প্রশ্নটা কিন্তু আজকে আমাদের কাছে সবার কাছে আছে। না, আমি আরেকটা জিনিস আপনার কাছে এটা জানতে চাই, এবং তারপর আমি দীপ্তাশ্ব যশের কাছে যাব। এই এলাকার আপনি একদম যদি অনেস্টলি বলেন, মানে এই এলাকাগুলো, আমিও একটা সময় মানে ছাত্র জীবনে বা বিভিন্ন কাজে আমি এই এলাকাগুলোতে যেতাম, আসতাম, মানে সত্যিই তো আমরা যেখানে বসে আছি নিউ টাউনে বা এই কলেজ মোড় যাকে বলে, সেগুলো ধুধু প্রান্তর ছিল। কিন্তু কোনোদিন আপনি এই জনবিন্যাস আজকে যেটা চেঞ্জ দেখছেন, সেটা কি তখন ছিল? না, একেবারেই ছিল না। তাহলে এটা হলো কি করে? ম্যাজিকটা কি করে? কবে থেকে হলো? আমাদের যে সল্ট লেক বা স্বপ্নের নিউ টাউন, সেটার পুরোটা চেঞ্জ হয়ে গেছে 2011-12 সালের পর থেকে, পুরোটা চেঞ্জ হতে শুরু করেছে। এবং আজকে এটা প্রতিবাদ, আপনারা তো খুব রিসোর্সফুল পাওয়ারফুল লোক শুনেছি সল্ট লেক নিউ টাউনে থাকেন। দেখো, রিসোর্স বা পাওয়ার তো আজকে দুটো দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তোমাদের ভাষায় বা মানুষের কাছে। তো আজকে তাদেরকে এটা দেখতে হবে। তাই আমি বলছি যে সত্যি সত্যি যদি মানুষের জন্য কিছু ভাবতে হয়, তাহলে যারা আজকে বিরোধী আছে তাদেরকে বলতে হবে, সিপিএম কংগ্রেসকে বলতে হবে। এটা তো অন্যায়। মানে আমি বলছি আজকে আমরা এসআইআর নিয়ে মানুষ আজকে ভয় পাওয়ার কোনো তো কারণ নেই। মানে আজকে যে জিনিসটা হচ্ছে, দুটো ফর্ম জমা দেওয়া হবে, সেই দুটো ফর্মকে পরিষ্কার করে যাদের 2025-এ নাম আছে তারা লিখবে, যাদের 2002-তে তাদের ছিল তারা লিখবে, দিয়ে জমা দেবে। 9 ডিসেম্বর তাদের খসড়াতে নাম আছে কি না আছে, তখন ভাবা যাবে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু তার আগেই যে রাজনীতিটা শুরু হয়ে গেছে, রাস্তায় নেমে পড়ছে, মাঠে নেমে পড়ছে, তার কারণ কি? তার কারণ আবার পিছনে অন্য উদ্দেশ্য আছে। তার কারণ এই যে মানুষগুলো, যে কথাটা তুমি আজকে বলছো, এই মানুষগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের একে ভোটের জন্য ইউজ করতে হবে বিভিন্নভাবে। এই জায়গাটাই তো আপত্তির জায়গা, উদ্বেগের জায়গা। আমি দীপ্তাশ্ব যশের কাছে যাবো। দীপ্তাশ্ব যশ, দেবাশিস ঘোষ একটা অ্যাঙ্গেল বললেন। আমার উদ্বেগের জায়গা কোথায় জানেন তো? যারা এখানে, আমি সারাদিন ধরে, আমি যেহেতু সারাদিন ধরে দেখানো হয়েছে, আমি আর ওই ধরে ধরে বাইটসগুলো শোনাচ্ছি না। একজন ভদ্রমহিলা, তার বাড়ি অরিজিনালি বাড়ি পায়রাতে, পায়রা মানে খুলনায়, আমি মানে জানি উপজেলা পায়রা, একটি বন্দর এলাকা। সেখান থেকে, পায়রা থেকে যশোর হয়ে, বনগাঁ হয়ে, হাবড়া, বারাসত, দমদম পেরিয়ে একেবারে প্রপার নিউ টাউনে থেকে যাওয়ার এই দমটা আছে। তার মানে এ জানে যে আমাকে কেউ কিছু বলবে না, এবং যদি কোনোদিন কেউ ঘিরে ধরে, আরও 100 জন আমাকে বাঁচানোর জন্য থাকবে। আর দ্বিতীয়ত, এদের মধ্যে থেকেই একজন যে বলছে যে আমি 10-12 বছর আছি, কোনো কাগজপত্র দেখাতে হয় না, আমাদের যেতেও হয় না, আমরা শুধু ময়লা পরিষ্কার করে চলে আসি। সে বলছে যে এসআইআর হলে
চলে যাব অন্য জায়গায়, আবার পরিস্থিতি ঠান্ডা হলে ফিরে আসবো। মানে এই আসা যাওয়ার মাঝের যে রুটটা, এই রুটটা কারা নিয়ন্ত্রণ করছে? ময়ূক, দেখো প্রথম কথা, অনুপ্রবেশ তো আজ থেকে হচ্ছে না। তুমি যদি মনে করো 1995 সালে যখন মহারাষ্ট্রে বাল ঠাকরের সরকার ছিল, সেই সময় এক ট্রেন বাংলাদেশি ধরে বাল ঠাকরে তাদের ডিপোর্ট করছিলেন উলুবেড়িয়া স্টেশনে। সিপিএম নেতা এবং কর্মীরা সেই অনুপ্রবেশকারীদের ছিনিয়ে নিয়ে মুক্ত করে দেয়। তো অনুপ্রবেশের ইতিহাসটা অনেক পুরনো। আজকে এই যে অনুপ্রবেশ, এইটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই যে শেখ শাহজাহান, এই যে নামের ব্যক্তিটি, ইনি ওই সুন্দরবনের যে নদী অঞ্চল, জঙ্গল এবং নদীর যে অঞ্চল, এই অঞ্চলটার উপরে একটা নিয়ন্ত্রণ তার ছিল। এবং সেই কারণেই শেখ শাহজাহান তৃণমূলের কাছে এত দামি ছিলেন যে শেখ শাহজাহানের জামিনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। আজকে তুমি দেখো রাজারহাট নিউ টাউনে 2011 এবং 2021-এর মধ্যে যদি তুমি তুলনা করো, ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 40%। এটা কখনোই নর্মাল নয়। তৃণমূল হয়তো একটা যুক্তি দেওয়ার চেষ্টা করবে যে ওখানে অনেক ফ্ল্যাট হয়েছে, তাহলে তো সেই হিসেবে তার পাশের বিধানসভা রাজারহাট গোপালপুর, সেখানেও একই হারে বাড়ার কথা ছিল, অথচ সেখানে দেখা যাচ্ছে 26% বেড়েছে। তুমি দেখো আজকে তুমি মাসুদ কলোনির কথা বললে, ঠিক একইভাবে ওই কলোনিটার নাম কিন্তু মাসুদ ছিল না, মিঠু কলোনি ছিল, সেটাও নামটা বদলে দেওয়া হয়েছে। বদলে যাবে। একইভাবে মালদার কালিয়াচকে হোচিমিন কলোনি আছে। বাংলাদেশের যত ড্রেডেড ক্রিমিনাল তারা সেখান থেকে ধরা পড়ে। এবং এই কালিয়াচক সুজাপুর বিধানসভার অন্তর্গত, সেখানে 2011 থেকে 21-এর মধ্যে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 69.93%। সাধারণভাবে আমাদের ধারণা অনুপ্রবেশটা সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হয়, যাতে সেখানে মিশে যাওয়া সুবিধা হয়। কিন্তু বর্তমানে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এই অনুপ্রবেশ শুধুমাত্র সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ নেই। এই অনুপ্রবেশ কলকাতার উপকণ্ঠে এসে হাজির হয়েছে। তুমি রাজারহাট নিউ টাউনের কথা বলছো, সোনারপুর উত্তর, সেখানে দেখা যাচ্ছে 2011 থেকে 2021-এর মধ্যে 38% ভোটার ইনক্রিজ হয়েছে। তুমি ডিকেডাল পপুলেশন গ্রোথ কলকাতার যেখানে 11%-এর আশপাশে, আমি টিএফআর বা ডেথ রেট, ক্রুড ডেথ রেট এগুলো ছেড়েই দিলাম, ডিকেডাল পপুলেশন গ্রোথ যেখানে 11%-এর আশপাশে, তার 3 গুণ বা 4 গুণ হচ্ছে তোমার ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ। এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। আজকে তুমি দেখো এর ফলশ্রুতিতে কি হচ্ছে। এই নিউ টাউনে আমরা দেখেছি বাংলাদেশের এমপি তিনি মার্ডার হয়েছেন। সাপুরজি কমপ্লেক্স, সেখানে পাঞ্জাবের গ্যাংস্টার এনকাউন্টারে নিহত হয়েছে। প্রতিদিন কোনো না কোনো, প্রায় সময় সেখান থেকে কোনো না কোনো দুষ্কৃতিকারী ধরা পড়ছে বাইরের রাজ্যের। মানে অর্থাৎ এটা একটা সেফ হেভেন হয়ে গেছে, সবার কাছে একটা সেফ হাউস। আজকে এই যে তৃণমূল বলছে এসআইআর, গণতন্ত্র বাঁচাও, অ্যাকচুয়ালি তো এটা অনুপ্রবেশকারী বাঁচাও, অ্যাকচুয়ালি ভোট ব্যাংক বাঁচাও। কারণ এই যে 30% যেটাকে করা হয়েছে এসআইআরের ফলে, সেটা যদি 26 বা 25%-এ নেমে যায়, তাহলে তো সমূহ বিপদ। তাহলে তখন চাকরি চুরি কি করে হবে, বালি চুরি কি করে হবে, কয়লা চুরি কি করে হবে। সেই জন্য তুমি দেখো তৃণমূলের আলোচনাটা পুরোটাই এসআইআর, যেন গণতান্ত্রিক অধিকার নিয়ে তৃণমূল কতটা ভাবিত। অথচ এই তৃণমূল পঞ্চায়েত ভোটে কিভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করে 2018, 2023-এ আমরা দেখেছি। কাজেই আজকে এই নাটকগুলো করে লাভ নেই। অনুপ্রবেশ হয়েছে এবং এই অনুপ্রবেশের দায় তৃণমূলের। এদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো তৃণমূলই বানিয়েছে। আমি একটা জিনিস আমি বোঝার চেষ্টা করছি খুব স্পেসিফিক্যালি, মানে এটা অনেকে দেখছেন প্রোগ্রামটা, এবং আমি জানি সূত্রের খবর নিউ টাউনকে এবং নিউ টাউনের এক্সটেন্ডেড অংশটিকে, যেটা রাজারহাট বা গোপালপুর বা ভাঙড়ের অন্তর্গত, সেটাতে সম্ভবত মানে ল্যান্ড মার্কিং করার জন্য যে সেমিকন্ডাক্টর প্লান্ট, যেটা আমেরিকা এবং ইন্ডিয়ার যৌথ উদ্যোগে হবে, সেই সেমিকন্ডাক্টর প্লান্টের জন্য ইয়ার মার্কিং করা হচ্ছে এই নিউ টাউন এলাকাকে বা ভাঙড় এলাকাকে। কোনো শিল্পপতি, কোনো ইনভেস্টর, তারা কি বেশি আগ্রহ দেখাবে যদি তাদের প্রজেক্টের চারপাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘুরে বেড়ায়, রোহিঙ্গারা দাপাদাপি করে? এটা তো মানে বিজনেসের জন্য খুব খারাপ একটা সিকিউরিটি থ্রেট। কোনো বিজনেস তো চাইবে না যে আজকে হঠাৎ কিছু। মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি, নয়ডাতে এই জিনিস আমি দেখিনি, গ্রেটার নয়ডাতে দেখিনি, পুনেতে দেখিনি। এবং যদি এই জিনিস গুরগাঁওয়ের মতন সাইবার সিটিতেও হয়, সেখানকার গভর্নমেন্ট যেভাবে প্রোঅ্যাক্টিভলি কাজটা করে, এখানকার গভর্নমেন্ট প্রোঅ্যাক্টিভলি কাজ করছে না। মানে আমি বলছি, যেখানে এই ঘটনাটা ঘটেছে, এই মাসুদ কলোনি বা মাসুদ বস্তি যাকে ওনারা বলছেন, বস্তি নামটাও আমার পছন্দ নয়, বসতি বলছি, এই মাসুদ বসতির ঠিক আশেপাশে যে পরিমাণ কর্পোরেট ইনস্টলেশনস আছে,
এটা তো খুব খারাপ একটা মানে ব্যাড ইমেজ রাজ্যের জন্য। এটা সিকিউরিটি থ্রেট ময়ূক। আজকে যে কোনো সময় এদেরকে উস্কে বা এদেরকে ব্যবহার করে একটা দাঙ্গা সৃষ্টি করা যেতে পারে এবং সেটা একটা সিকিউরিটি থ্রেট। এবং যখনই যে কোনো ইন্ডাস্ট্রি যখনই কোথাও এস্টাবলিশ করা হয় সেখানে কিন্তু এই থ্রেট অ্যানালিসিসগুলো করা হয়। এবং জেনে রাখবে যে আজকে ইন্ডাস্ট্রিগুলোকে বোকা ভাবার কারণ নেই, তাদের নিজেদের ইন্টেলিজেন্স একটা উইং আছে, তারা কিন্তু এই ইন্টেলিজেন্স ইনপুটগুলো নিয়মিত নেয়, যে কারণে কিন্তু আজকে কলকাতায় ইন্ডাস্ট্রি আসার মানে হার খুব কমে গেছে। নজরুল ইসলাম সাহেব এই মুহূর্তে রয়েছে, নজরুল ইসলাম সাহেবের কাছে যাব, কিন্তু অগ্নিবাণ 2 সেই অগ্নিবাণ 2টা একবার নিয়ে নিই, কারণ নজরুল ইসলাম সাহেবকে ঠিক সেটা সংক্রান্তই প্রশ্ন করব। অগ্নিবাণ 2 একবার ফ্রেমে দেখি। নীতিহীন রাজনীতি দেশও বাজি মমতার, নীতিহীন রাজনীতি দেশও বাজি মমতার। অগ্নিবাণ 1 ছিল ভাতের পাতে ভাগিদার, মদত দিচ্ছে রাজ্যের পাহারাদার। নজরুল ইসলাম সাহেব, আপনি এই জিনিস দীর্ঘদিন দেখেছেন, আপনি মুর্শিদাবাদকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারী বা এরা যে ভাষায় কথা বলছে খুলনার ফরিদপুরের এরকম অনুপ্রবেশকারীর সাথে কথাও বলেছেন, কিন্তু নিউ টাউনে একেবারে 10-12 বছর ধরে আছে কাগজপত্র চল। মানে আমরা এক্সপেক্ট করছিলাম কি জানেন তো সাহেব, আমরা ভেবেছিলাম যে ওরা অ্যাটলিস্ট বলবে আমাদের কাছে কাগজ আছে, তোমরা এখানে বেশি বাড়াবাড়ি করছো। ওনারা কাগজপত্র বানাননি এই কনফিডেন্সে যে কেউ একজন ছায়া মানুষ আছে যে ওদেরকে প্রোটেকশন দেবে। এবং সত্যি ওরা শপিং মলে যায় না, ওরা পুলিশ স্টেশনে যায় না, ওরা হয়তো মিডিয়ার অফিসে যায় না, সুতরাং ওদের দরকারও পড়ে না যেখানে কাগজ দেখাতে হয় সেই জায়গায় যাওয়ার। নজরুল সাহেব, দেখুন, এখন সামনে ভোট আছে, এখন ভোটার তালিকার রিভিশন চলছে। আমাদের সর্বাগ্রে যেটা দেখতে হবে যে এই যে লোকগুলোর কথা বলছেন যে ভোটার তালিকা তাদের নাম আছে কি না। আপনাদের কথা শুনে মনে হচ্ছে নাই, যদি না থাকে তাহলে মানে আমরা জানি না। হ্যাঁ, আমি বলছি সেটা সব আগে দেখার দরকার। কিন্তু কারা দেখবে? এটাই তো, এটা তো রিপাবলিকের কাজ না, এটা নজরুল ইসলামের কাজ না। এই যে NKDA, এই যে এত মাতামাতি হলো, কাল না পরশু একজন ভদ্রলোক তার প্রিয়জনকে নিয়ে তিনি তৃণমূলে জয়েন করলেন, কালকে হাঁটলেন, তিনি NKDA এর মাথায় বসেছেন। NKDA এর ফুল ফর্ম দেবাশিস দা কি আমি জানি না, NKDA নিশ্চয়ই এটা নিয়ে ভাববে, কারণ NKDA এর ডেভেলপমেন্টটা শোভনবাবুরই দায়িত্ব, বা এখানকার পুলিশের সুপার যিনি, সিপি যিনি, মানে আমি বুঝতে পারছি না। এটা আমি আপনি বেশি মানে যাদের বাড়িতে চুরি হচ্ছে তাদের চিন্তা নেই, পাড়াপড়শির এখন বেশি চিন্তা হয়ে যাচ্ছে। আপনার কথা আমি মানতে পারছি না। বেশ, 2005 সালে তো আপনি মমতা ব্যানার্জিকে দেখেছেন যে এখানে অনুপ্রবেশকারীরা আসছে এবং তাতে রাজ্যের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হচ্ছে এবং সেখান থেকে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং কত সংখ্যক আছে তাদেরকে বাদ দিতে হবে। এবং তিনি সফল না হলে মানে যিনি চেয়ারে ছিলেন সেই কাগজ ছুঁড়েও মেরেছিলেন। কিন্তু আজকে তিনি কি বলছেন যে SR করা মানে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দেওয়া। উদ্দেশ্যটা খুব পরিষ্কার যে মরা লোকের নাম আছে, অস্তিত্বহীন লোকের নাম আছে, নাগরিকত্বহীন লোকের নাম আছে। এই মরা লোকগুলো তো ভোট দিতে আসে না। আপনারা সল্টলেকে দেখেছেন যে দ্বিজেন মুখার্জি ভোট দিতে আসেনি, কিন্তু তার ভোটটা দেওয়া হয়েছে। তো এই যে লোকগুলো দেখাচ্ছেন, দ্বিজেন মুখার্জি বলছেন, শ্রমিক ভট্টাচার্য, এই যে আপনি যেখানে বসেছেন, ওই যে দেবাশিস দাস সুজিত যেখানে বসেছে ওখানে বসে আমাদের বলেছেন যে প্রতি ভোটের সময় আমি ভোট কেন্দ্রে যাই বাবা আর মাকে দেখতে, ওনারা মারা গেছেন, কিন্তু প্রতিবার ভোট দিতে যান এবং ভোটটা দিয়ে দেন কেউ একজন ছায়া মানুষ, ওনাদের ভোটটা দিয়ে দেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বলছেন। তো এখন যেটা দেখতে হবে এই যে মরা মানুষের নাম আছে সেটা যাতে বাদ যায়, যে অস্তিত্বহীন লোকের নাম আছে সেটা যাতে বাদ যায়, যে নাগরিকত্বহীন লোকের নাম আছে সেটা যাতে বাদ যায়। কারণ এই লোকগুলো যদি ভোটার লিস্টের নামও না থাকে তো ওই মরা মানুষের ভোট দেওয়ার জন্যে তাদের দরকার আছে। বিরোধী কোনো প্রার্থী বুথে ঠিকমতো ভোট হচ্ছে কিনা দেখতে যেতে দেওয়া হয় না। আপনারা দেখেছেন, টিভিতে দেখিয়েছেন যে আটকে দেওয়া হচ্ছে, যদিও নির্বাচন কমিশনের আইন হচ্ছে যে প্রার্থী এবং তার এজেন্ট
বৈধ কাগজপত্র নিয়ে যে কোনো বুথে ঢুকতে পারেন এবং পরীক্ষা করে দেখতে পারেন যে ঠিকমতো ভোট হচ্ছে কিনা, কিন্তু তাদেরকে বুথ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। এই যে পৌঁছতে দেওয়া হয় না, তার জন্য তো কিছু লোকের দরকার হয়, তো এই লোকগুলোকে তার জন্য ব্যবহার করা যেতে পারবে। তো এটা যেটা প্রথম দেখতে হবে যে তালিকায় নাম থাকলে বাদ দিতে হবে, যদি তালিকায় নাম না থাকে তাহলে তাদেরকে যাতে এইসব কাজে ব্যবহার করা না যায় সেটা নিশ্চিত করতে হবে, এবং এখানে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আমি জানি না নির্বাচন কমিশন এগুলো দেখছেন নিশ্চয়ই, কিন্তু নির্বাচন কমিশন এই বসতি, যে বসতির নাম মাসুদ বসতি, সে বসতি থেকে লোক কি করে ওঠাবেন, এটা 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 কোটি টাকার প্রশ্ন। সুদীপ্ত সরকার এই মুহূর্তে রয়েছেন, আইনজীবী সুদীপ্ত সরকার। সুদীপ্ত সরকার, আপনার কাছে কোনো খবর এসছে যে নির্দিষ্টভাবে এখন 6:29 বাজে এখান থেকে এভিকশন হয়েছে বা বুলডোজার চলে এগুলো সরিয়ে দেওয়া হয়েছে বা ডিপোর্টেশনের ব্যবস্থা করা হচ্ছে বা অ্যারেস্ট করা হচ্ছে বা প্রশ্ন উত্তরের জন্য কোনো পুলিশ এসেছেন ওই এলাকায়? প্রথম কথা হচ্ছে যে এর বৈধতাটা একমাত্র প্রশাসনই বলতে পারবে, যে এই যে ঘটনাটা আপনারা যে অভিযোগটা তুলেছেন সে অভিযোগটা কতটা এর মধ্যে সত্যতা আছে, বা আপনারা যে তুলছে না কেন, বৈধতাটা এটা চেকটা কেন করছে না? খুব ব্যস্ত। আর 2 নম্বর কথা হচ্ছে সবাই কি এখন কবিতার বই পড়ছে, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং? কি করছেন, মানে কাজটা কি করছেন যে এত ব্যস্ততার মধ্যে এটা করতে পারছেন না? না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন, একটু আগে দেখা গেল অ্যাবিউজ অফ পাওয়ারের অনেকগুলো প্রশ্ন উঠলো, যে আজকে পুলিশ তার কাজ ঠিকমতো করছে না, অফিশিয়াল ডিউটি তার মতো করছে না। আজকে বিএসএফ, পুলিশ তো পুলিশ মন্ত্রীর কথা শুনছে, পুলিশ মন্ত্রী নিজের কাজটা করছে। সিআইএসএফ, বিএসএফও তো বর্ডার গার্ড দিচ্ছে। তাদের যে অ্যাবিউজ অফ ল, অ্যাবিউজ অফ পাওয়ার, তারা যে অফিশিয়াল ডিউটি করছে না সেটা তার পুলিশ হস্তক্ষেপ করতে পারে না। তাদের আধার কার্ড দেখিয়ে বলতে দিন, আপনার বেলা আমি একটাও কথা বলি, আপনারা তো আগে থেকেই ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে রাখছেন। আপনি বলে নিন, আপনি অনেক সজ্জন ব্যক্তি দেখে মনে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড দেখে ছাড়িয়ে আনছেন। আচ্ছা সুদীপ্তদা বলেন, সুদীপ্তদা, দীপ্তাসুদা বলেন, পৌঁছে যাচ্ছে এক এক করে বলুন। আপনার দুজনেই আছেন স্ক্রিনে, আপনি একটা দলের হয়ে বসছেন, আপনার অব্লিগেশন আছে আমার কথা কাটা। কথা বললেন, বিএসএফ এর তো কোড নেই কোনো, যে একটা রাজ্য পুলিশের কোনো কোড নেই, বিএসএফ তো লোকাল পুলিশকে হ্যান্ডওভার করে। আপনি বলুন তো, বিএসএফ না হয় ব্যর্থ হচ্ছে, কিন্তু তাদের আধার কার্ড ভোটার কার্ড গুলো কিভাবে হয়ে যাচ্ছে? আরে রাজ্য পুলিশের এখতিয়ার তো বিএসএফ এর আইনে পড়ছে না, আপনি ভুল করছেন। তাদের আলাদা অ্যাক্ট আছে, আপনি জেনুন উপর যখন আপনাদের এতই ভরসা, বিএসএফ এর তাদেরকে ইন্টারোগেট করতে পারে না রাজ্য পুলিশ। 50 কিলোমিটার অবধি বাড়ানো হয়েছিল, অফিশিয়াল ডিউটিতে ইন্টারোগেট করতে পারে না। স্পেসিফিক কিছু কেস আছে, সেগুলো তো ডাইরেক্ট। আচ্ছা সুদীপ্ত নজরুল সাহেব আপনার কথা কিছু বলতে চান, উনি হাত তুলে বসে আছেন, বলুন নজরুল দা। দেখুন, আমাদের দেশের আইন অনুসারে সেটা বিএসএফ হোক, আইটিবিপি হোক বা আসাম রাইফেলস হোক, তারা সীমানায় কোনো লোককে ধরলে যদি আমাদের দেশের লোক না হয়, তারা স্থানীয় পুলিশকে হ্যান্ডওভার করে। এবং আপনারা এটা নিয়ে আলোচনা হয়েছিল 2017 সালের এনসিআরবি রিপোর্টে যেটা এসেছিল, যে সারা দেশে যত ফরেনার্স আমাদের জেলে বন্দি আছে তার অর্ধেকের বেশি, 50%-এর বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে। এবং এই জন্যে কেন্দ্রীয় সরকার, সেটা তো ফরেনার্সদের আপনি তো হ্যান্ডওভার করতে হবে, এইগুলো তো হ্যান্ডওভার হচ্ছে না, এগুলো তো রাতের অন্ধকারে ঢুকছে। আমি শেষ করে, তার দায়িত্বটা কে নেবে? শেষ করে নি, তারপর আপনি বলবেন। তো এই যে ফরেনার্স আছে, এদের বিরুদ্ধে যে মামলা, সেটা স্থানীয় পুলিশ তাদের প্রসিকিউটরদের দিয়ে কোর্টে লড়বেন। আমি আলিপুর কোর্টে এরকম মামলা হতে দেখেছি। তা আমি সেটার কথা বলছি না স্যার, আমি বলছি যেটা হ্যান্ডওভার করা হচ্ছে সে হ্যান্ডওভারের প্রসেসের পর। আমার কথা হচ্ছে এই যে এন্ট্রিটা হচ্ছে, এই এন্ট্রিটা কোথা থেকে হচ্ছে, এন্ট্রির ফার্স্ট স্টেজটা কোথায়? আমাকে আগে সেইটুকুনি বলুন। আমি বলছি এন্ট্রির ফার্স্ট স্টেজটা কোথায়, আমি বলবো, এটাও বলবো। তো এই যে মামলাটা চলছে, যদি মামলা চলে, মামলাতে পুলিশের গাফিলতি থাকে, মামলা বাইরে চলে, তাদেরকে বসিয়ে রাখে বা তাদেরকে ডিপোর্ট করে কোর্টের অর্ডারে, সেটা তো আলাদা ইস্যু। আমি একটা তথ্য দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, যে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার যে মডেল যে ডিটেনশন সেন্টার করবার জন্য টাকা দিচ্ছিলেন, সেটা একটা নিউ টাউন এবং একটা বনগাই করার জন্য মমতা ব্যানার্জি কনসেন্ট দিয়েছিলেন। এবং পরে যখন এটা নিয়ে হইচই হয়, তখন রাজ্য সরকার ক্ল্যারিফাই করে যে এটা এনআরসির সঙ্গে যুক্ত নয়, যে ফরেনার্স যারা জেলে আছে, ফরেন অ্যাক্টে কিন্তু তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প করার পারমিশন দিয়েছিলেন।
রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার পারমিশন দিয়েছিলেন, তার জন্য তো ফরেনার্স অ্যাক্ট আছে। না ওইসব ছাড়ুন, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প করার পারমিশন তার মানে দিয়েছে। ডিটেনশন ক্যাম্প করতে লাগে না, ফরেনার ছাড়ুন, আপনারা কি ওইসব মানে কাজে লাগে? আপনি আমাকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে ডিটেনশন ক্যাম্প করার পারমিশন দিয়েছিলেন, এরকম নয়। মানে হিমন্ত বিশ্ব শর্মাও যেরকম ডিটেনশন ক্যাম্প করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন দিয়েছেন। আরে একটা কি, আপনারা তো সিএ অ্যাক্ট বোঝাতে দেননি। যা সিস্টেম আছে সেই সিস্টেমটা দেবাশিস দা হাত তুলছেন, আমি দেবাশিস দা আপনার কাছে যাব, কিন্তু তার আগে শিল্পা দেখুন, মানে প্রথমত যে রিপোর্ট আপনারা দেখেছেন সেই বুঝতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্প করার পারমিশন দিয়েছিলেন, তার মানে বেশ। আমি শিল্পার কাছে যাই। আমি শিল্পা খুব নির্দিষ্টভাবে দেখুন, বিএসএফ এর ফাঁক ফোকর দিয়ে ঢুকে যাচ্ছে, সব মানলাম। ধরে নিন আজকে যদি মুম্বাই পুলিশ যদি মনে করতো যে না এটা তো সমুদ্র তো আমাদের আওতায় নেই, এটা কোস্টগার্ড এসে দেখবে, কোস্টগার্ডকে আমরা দায়ী করব। এটা ইন্ডিয়ান নেভি কেন পাকিস্তানের ওয়াটার বডি থেকে যখন এপারে ইন্ডিয়ান ওয়াটারে এলো আজমল কাসাবরা, কেন এটা করলো না? যদি টুকারাম ওমলে সেদিন মুম্বাই পুলিশের ঝাঁপিয়ে পড়ে আজমল কাসাবকে না ধরতো, গোটা মুম্বাই শহরটা আরো তছনছ করতো এই আজমল কাসাবরা। যদি মুম্বাই পুলিশ কলকাতা পুলিশের মতন ভাবতো সেদিন, আমি তো ভয় পাচ্ছি। মানে বিএসএফ এর ভুল ত্রুটি, সেটা রাষ্ট্র, সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক দলগুলো কাটাছেড়া করবে, সুপ্রিম কোর্ট কথা বলবে, কিন্তু এই অ্যাটিটিউডটা কি চোখের সামনে দেখাচ্ছি, বাংলাদেশিরা রয়েছে কিন্তু কেউ কিছু করবে না। তার কারণ বিএসএফ এসে করুক, নরেন্দ্র মোদী এসে করুক, অমিত শাহ এসে করুক, অজিত ডোভাল এসে করুক, আমরা করবো না ভাই। আপনি ম্যানমার্কের কথা বলছেন, তাহলে ইন্ডিভিজুয়ালি একজন করে আধার কার্ড চেক করতে হয়। বুঝতে পেরেছি, সমাজে যারা আছে যতক্ষণ না কজার অ্যাকশন হচ্ছে, যতক্ষণ কোনো রিজন না হচ্ছে, হঠাৎ করে চেক করতে যাবে কেন? তার পার্সোনাল ডকুমেন্ট। আমার বাড়ি নিউ টাউন, পাশেই নিউ টাউন, সাপুরজিতে আমার বাড়ি। এই যে বললেন না নিউ টাউনে সন্ত্রাসবাদী দেখা গেছে, অনেক কিছু দেখা গেছে, এই যে ঘুনি যে জায়গাগুলো আছে। তাছাড়া আমি বলবো ময়ূকদা, নিউ টাউন, এটা তো নিউ টাউনের আন্ডারে, নিউ টাউন বিধানসভার আন্ডারে। তো নিউ টাউনের পাশেই খালপাড় ধরে সোজা গেলে নস্করাটি বলে একটা জায়গা আছে, পাথরঘাটা জায়গা আছে, ছাপনা জায়গা আছে। এই জায়গাগুলোতে যদি দেখা হয় না রোহিঙ্গাদের চাষ হচ্ছে, সোজা কথা, রোহিঙ্গারা ওখানে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যেটা রোহিঙ্গাদের বাস ওখানে ভর্তি। কারণ আমি আরেকটা কথা বলি, আমি আজকে ইনফরমেশন পেলাম ওখানে জামশেদ গাজী এবং মাহফুজা বেগম দুজন, যারা একটা বুথে তারা ভোটার কার্ড করার চিন্তাভাবনা করেছিল, সেখানে তারা পায়নি বলে, মানে করতে পারেনি বলে, তারা সাপুরজিতে গিয়ে তৃণমূলকে টাকা দিয়ে এবারে ভোটার কার্ড বানিয়েছে। না এটা তার মানে একটা র্যাকেট চলে, তার মানে বিশাল বড়, যেটা এই যে জায়গাটা এটা হয়েছে, একদিকে চিনার পার্ক, একদিকে হচ্ছে নিউ টাউন, সল্ট লেক, এই এলাকাটা, এটা খুব প্রপার একটা এলাকা। এখানে এরা বসার সাহসটা পাচ্ছে কোথায়? মানে তুমি যদি কোনো অচেনা জায়গায় রাত 11টার সময় ঘোরাফেরা করি, ধরে নাও দেবাশিস দাদের ওই সল্টলেক এলাকাতেই, আমাদেরই হয়তো দুজনকে বলবে দেবাশিস দাদা আপনারা কোথা থেকে এসছেন, কি করছেন, কেন দাঁড়িয়ে আছেন ইত্যাদি। আর এরা এতদিন ধরে এত বড় মানে আবাসন ফ্ল্যাটের মাঝখানে আছে, কেউ কিছু বলার নেই? কেউ কিছু বলার নেই। কারণ আমি একটা কথা বলি, কালকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আপনাদের মিডিয়াতে আমি দেখলাম যে ঘুনিতে এরকম দেখিয়েছে। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলে মমতা ব্যানার্জি গতকাল একটা কথা বলেছে, ময়ূকদা আমি ছোট হয়ে বলছি বয়সে, যে একটা কথা বলেছে বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশি তকমা দিচ্ছে। তাহলে এরাও তো বাংলা ভাষায় কথা বলছে, ঘুনিতে যারা বসে আছে সেটা অন্য যুক্তি। না জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার যে ওয়ান অফ দ্য মোস্ট মানে ড্রেডেড টেররিস্ট, সেও বাংলায় কথা বলে। কিন্তু আপনি জানেন তো তামিম চৌধুরীকে চেনেন? তামিম চৌধুরীকে চেনেন? হোলি আর্টিজান বেকারির যে অন্যতম মাস্টারমাইন্ড, যাকে মাথায় শুট করেছিল শেখ হাসিনা গভর্নমেন্ট, সেই তামিম চৌধুরী কোন ভাষায় কথা বলতেন? এটা এই পলিটিক্সটা করবেন। সেটা ভাষার নিয়ে এখানে আলোচনা হচ্ছে না, যেটা মেইন আলোচনা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআর যে হচ্ছে, আপনি এক মাস, আমি বললে দোষ না এক মাস টাইম দিচ্ছেন, এক মাস মমতা ব্যানার্জি বললে ক্ষতি নেই, এক মাস টাইম দিয়েছেন এতগুলো এসআইআর এর এনুমারেশন করতে, এনুমারেশন আদৌ ঠিকঠাক কমপ্লিট হবে তো? বুঝতে পেরেছি কে টাইম দিচ্ছে। প্রথম কথা, 2 নম্বর ইলেকশনের আগে আপনি ওখানে দুটো অ্যাপিল ক্লজ ছেড়েছেন, ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল। টাইম দেওয়া হচ্ছে না, ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল ছেড়েছেন। তাহলে আমি যদি ওইটাতে আমার যদি সম্মতি না থাকে, আমি যে আগামী দিনে 226 এ রিটে যাব, আমি তো সব বুঝলাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আবার বাকিদের কাছে যাচ্ছি।
সুদীপ্ত দা আপনার কি এতদিন ধরে রাখতে সব পারবে, বুঝেছি, তারপর সব বুঝেছি, অটোমেটিক্যালি আমার খুব ভয় পেয়ে গেছি আমি। আসছি দুজনের কাছে একটা ব্রেকিং নিউজ দেবো। সুদীপ্ত দা আপনার কি ধারণা আছে কতগুলো আজ অবধি কতগুলো এনিউমারেশন ফর্ম এই মুহূর্তে বিতরণ হয়েছে দেখে নিন। দ্বিতীয় দিনেই এসআইআর নিয়ে ব্যাপক সাড়া। কালকে 16 লাখ এনিউমারেশন ফর্ম, আজকে 84 লাখ এনিউমারেশন ফর্ম ইতিমধ্যে বিলি করা হয়েছে। 84 লাখ। কালকে অনেক বিএলও তারা রাত্রে বলেছিলেন যে আমরা এখনো সব ফর্ম পাইনি। আজ বিএলওরা যেভাবে খাটাখাটনি করেছেন, স্যালিউট তাদের, এবং মানুষও যেভাবে রেসপন্স করেছে। আমরা আজকে গুলশান কলোনিতেও আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম। গুলশান কলোনির ভারতীয়রা, আবারও বলছি, গুলশান কলোনির ভারতীয় সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মানুষ, তারাও বলছেন যে এসআইআর হোক, আমরা চাই অনুপ্রবেশকারী বেরিয়ে যাক। 84 লক্ষ এনিউমারেশন ফর্ম। সুদীপ্ত দা এর পরেও বলবেন 1 মাস সময় আছে এই এনিউমারেশন ফর্মের। 4 ডিসেম্বর অবধি কাজ আছে, কাজ ছেড়ে দিয়ে মানুষ রুটি রোজগারের চেষ্টা না করে আপনার জন্য কি আবার লাইনে দাঁড়াবে? কোথায় লাইনে দাঁড়াবে? অলরেডি ভারতবর্ষের দুবার মানুষকে আপনারা সরকার, ভারতবর্ষের মানুষ তো লাইনে দাঁড়াতে আপত্তি করছে না, আপত্তি করছে তো অনুপ্রবেশকারীরা, আপত্তি করছে অনুপ্রবেশকারীরা। না আরে আপনি ওনার ফাঁদে করছেন। নোটবন্দি সময় আমাদের টাইমে, আমাদের টাইমে করছে না, আমাদের টাইমে। না আমি একবার আচ্ছা দীপ্তেশ দা একবার মানুষের আরে শুনুন না, অনুপ্রবেশকারীদের লুকানোর চেষ্টা করবেন না, আপনারা আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে খেলা করছেন। আরে সব বুঝলাম। আরে দীপ্তেশ দা শান্ত না। আচ্ছা আরে শুনুন না দীপ্তেশ দা, আপনার টাইমে না, আরে লুকানোর চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে সুদীপ্ত দা কোন লাইনে দাঁড়াবো? সবাইকে খেটে খেতে হয়। সুদীপ্ত দা কোন লাইনে দাঁড়াবো? সুদীপ্ত দা কোন লাইনে দাঁড়াবো? কোন লাইনে? আরে সুদীপ্ত দা কোন লাইনে দাঁড়াবো? সুদীপ্ত দা আমার উত্তরই দিচ্ছেন না। চাকরি পায় না। সুদীপ্ত দা কোন লাইনে? আরে লাইনটা কোন দাঁড়াবো? আরে লাইনটাই আমাকে কেউ তো বলুন কোন লাইনে দাঁড়াতে হবে। এটা তো নতুন ব্রেকিং নিউজ। কোন লাইনে? আপনার বাড়ি নেই? কেন? আপনি কি পালিয়ে বেড়ান নাকি? আপনি কি ফিউজিটিভ? বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা এবার দেবাশিস দাকে টাইম দিতে হবে। দুজন হয়ে গেছে। আচ্ছা এবার আমি দেবাশিস দাকে আমার হাতে আর 1 মিনিট টাইম আছে। আমি দুজনের অডিও ডাউন করছি, আমি দেবাশিস দার অডিও অফ করছি 30 সেকেন্ড। দেবাশিস দা আমি বলছি যে বাড়িতে কেউ না থাকলেও বোধহয় নিয়ম আছে যে বাড়ির কোনো কেউ থাকলে সে সই করে দিলেও চলবে, ব্লাড রিলেশনের কেউ। এটা 1 নম্বর হচ্ছে। 2 নম্বর 3 নম্বর হচ্ছে যে এত চিৎকার এখানে না করে 1 মিনিট বলতে দিন। 1 মিনিট দাঁড়ান। যে এত চিৎকার না করে আগে মুখ্যমন্ত্রীকে এটা প্রশ্ন করতে হবে যে 5 লক্ষ পদ খালি আছে কেন? তাহলে তো আজকে এই সমস্যাগুলো হতো না। মাত্র 1 লক্ষ লোককে দিয়ে যে বিএলওর কাজটা করাতে হচ্ছে, বাকি চাকরিগুলো কোথায়? আসল জায়গায় প্রশ্ন না করে এত প্রশ্ন না করে আসল কথা বলুন যে আমার এসআইআর কথা ছাড়ুন, 5 লক্ষ লোকের চাকরি কোথায়? এটা মমতা ব্যানার্জিকে বলতে হবে। 26,000-এর চাকরি গেল বলুন। আজকে তো তাদের দিয়েও বিএলওর কাজ করানো কালেকশন করে দিতে চাই না। একটা শুধু আমার একদম সময় শেষ। সুদীপ্ত দা 1 লক্ষ নয়, 80,000 বিএলও মাত্র এই মুহূর্তে কাজ করছে। আমি সবাইকে এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন আপনাদেরকে ফর্ম সাবমিট করব। আপনারা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে দিয়েছেন। বেশ, কিন্তু আমি এখন অব্দি সুদীপ্ত দার কাছে অনেক বাড়িতে থাকবো। আমি কার জন্য ওয়েট করব? আমি আমার টাইমে থাকবে। না না, আপনার তাহলে কি এক্সপেকটেশন? রাত্রি 12টার সময় আপনারা কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। হরিদাসের বুলবুল ভাজা বলে একজন ব্যক্তি চিৎকার করে বলে যাচ্ছে ভয় আছে। ভয়ের কারখানা নেই, ভয়ের কারখানা বন্ধ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজ দেব দীপাবলি। কাকিনাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গঙ্গা আরতিতে অংশ নিলেন। শুভেন্দু অধিকারী ছবি এই মুহূর্তে দেখছেন। আজ দেব দীপাবলি, আজ কার্তিক শারদ রাস পূর্ণিমা, আজ গুরু নানক জয়ন্তী। প্রকাশ পরব উপলক্ষে শুভেন্দু অধিকারী এরপর ডানকুনি গুরুদ্বারাতে যান এবং এই মুহূর্তের ছবি কাকিনাড়া দেব দীপাবলির। অর্ণব এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব,
গঙ্গা আরতিতে অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কাকিনাড়ায় বিরোধী দলনেতা গঙ্গা আরতিতে অংশ নিচ্ছেন। আজ অত্যন্ত পবিত্র একটি দিন, আজ দেব দীপাবলি। আজ বেনারসে দেব দীপাবলির সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে। কার্তিক শারদ রাস পূর্ণিমা আজ, গুরু নানক জয়ন্তী আজ, প্রকাশ পরব উপলক্ষেও গোটা দেশ মেতে উঠেছে। তার যে আজকে দেখা গেছে যে দেব দীপাবলি উপলক্ষে কিন্তু কাকিনাড়ায় যে এই যে আরতির আয়োজন, গঙ্গা আরতির আয়োজন, সেই গঙ্গা আরতির আয়োজনে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি কিন্তু অর্জুন সিং তিনি উপস্থিত রয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু কাকিনাড়ায় যে গঙ্গার ঘাট রয়েছে সেখানে কিন্তু এই যে দেব দীপাবলি, সেই দেব দীপাবলির আয়োজন করা হয়েছে এবং সেই দেব দীপাবলি একদিকে বেনারসের দেব দীপাবলির ছবি এবং অন্যদিকে কাকিনাড়ায় দেব দীপাবলির ছবি, দু জায়গারই ছবি আমরা দেখাচ্ছি। এবং গোটা দেশে আজ যে উদযাপন রাস পূর্ণিমার, সকলকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH